পোশাক, রেস্তোরাঁ, ফল, মিষ্টি, মুঠোফোন সেবা সহ শতাধিক পণ্যে বাড়তি ভ্যাটে আরেক দফায় মূল্যস্ফীতির ধাক্কা, পকেটে টান পড়ায় হতাশ ক্রেতা। ফলের উপর বা আরও অন্যান্য সামগ্রীর উপর যে ব্যাটটা আরোপ করা হয়েছে, এগুলো আসলেই এই সময়ের জন্য একটা প্রযোজ্য নয়। মানুষ কদিন পরে ফল খাইতে পারবো না, খালি চীনাবাদাম খাইবো ডিব্বা ডিব্বা। -2 ফর্মুলার স্বপ্ন পূরণ হবে না, সাফ জানালেন আমির খসরু। বললেন নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। থানা থেকে পালানো ছাত্র হত্যা মামলার আসামি ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার। মুক্তিপণ দিয়েও নিখোঁজ লিবিয়ায় আটকে পড়া অনেক বাংলাদেশি। নির্বিকার আইন শৃঙ্খলা বাহিনী দায় নিচ্ছে না মন্ত্রণালয়। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। মুক্তি, ভ্যাট বাড়তে যাচ্ছে বেশ কিছু পণ্যের মধ্যে। যদি আমরা বলি, যারা পোশাক কেনাকাটা করবেন, যারা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন নিয়মিত, এবং ফল মিষ্টি কেনাকাটা সহ মুঠো ফোনে এটি অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, পরস্পরের খোঁজ রাখার জন্য। সেই মুঠো ফোনে কথা বলার খরচ বাড়ছে এবং ইন্টারনেট সহ এরকম শতাধিক পণ্য এবং সেবায় আরোপ করা হলো বাড়তি কর এবং শুল্ক। এবং আরেক দফা এতে করে ধাক্কা লাগবে, যেটি অর্থনীতিবিদরা মনে করছেন যে চড়া মূল্যস্ফীতির এই বাজারে ধাক্কা লাগতে পারে। একই সঙ্গে পকেটে টান পড়ার সংখ্যা রয়েছে ক্রেতা এবং ভোক্তাদের। এবং যে বলছিলেন যে বেশ কিছু সেবা সহ বেশ কিছু খাতে আসলে ভ্যাট বেড়েছে, যে হঠাৎ করে এক দফায় এত খাতে যে ভ্যাট বাড়ানোর যে বিষয়টি, এটিকে আসলে সমর্থন করছেন না বেশিরভাগ অর্থনীতিবিদ এবং ভোক্তা অধিকার সংগঠন। ক্যাব বলছে অতি ধনীদের সম্পদের উপর সারচার্জ বসিয়ে বাড়তি কর আদায়ের পরিকল্পনা নিলে পকেটে টান পড়তে হতো না সাধারণ মানুষের। এই বিষয়ে আমাদের সহকর্মী মাঝার মাহবুবের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। ফুটপাতে কিংবা দোকানে আপেল, মাল্টা, আঙ্গুরের মতো ভিটামিনের চাহিদা মেটানো লোভনীয় ফলগুলো এভাবেই সাজানো থাকলেও কেনার আগে বারবার সক্ষমতার হিসেব কষতে হয় মধ্যবিত্তকে। আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় ঊর্ধ্বমুখীর বাজারে এসব ফলের দাম এবার আরও বাড়বে। এনবিআর ও সরকারের ভাষায় এসব নিত্যপণ্য নয় বলে ভোক্তা পর্যায়ে পড়বে না প্রভাব। তবে চাহিদা থাকলেও দামের কাছে বরাবরের মতোই পকেটে টান বাড়ছে ক্রেতা ভোক্তার। 250 গ্রাম আঙ্গুর 150 টাকা, আরে 3টা কমলা 120 টাকা। 2 দিন আগে যে কমলা কিনছি, যে ভালোটা 250 টাকা, 220 টাকা করে কেজি। আর আজকে দেখতেছি 320 টাকা, 300 টাকা কেজি। ফলের উপর বা আরও অন্যান্য সামগ্রীর উপর যে ব্যাটটা আরোপ করা হয়েছে, এগুলো আসলেই এই সময়ের জন্য একটা প্রযোজ্য নয়। আপেলের দাম বাড়তি, আঙ্গুরের দাম তো কেজিতে 200 টাকা বাড়ছে। এনবিআরের প্রস্তাবে বৃহস্পতিবার রাষ্ট্রপতির অধ্যাদেশে কম ব্যবহৃত ও বিলাসবহুল পণ্য এবং সেবায় বেড়েছে ভ্যাট শুল্ক। হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করা হালকা ও ভারী পানীয়তে সম্পূরক শুল্ক 0 থেকে 30% পর্যন্ত বেড়েছে। বাদ যায়নি মধ্যবিত্তের পণ্য। আমদানি শুল্ক বেড়েছে সাবান, ডিটারজেন্ট সহ বেশ কিছু পণ্যে। 10% ভ্যাট বাড়ছে বিস্কুট, চিপস, আচারের মতো টুকটাক খাবার সহ বেশ কিছু পণ্যে। খরচ বাড়ল মুঠোফোনে কথা বলা ও আইএসপি ইন্টারনেট সেবায়। চোখের যত্নে প্রয়োজনীয় চশমায়ও ছাড় দেয়নি এনবিআর। রেস্তোরাঁয় খেলেও গুনতে হবে বাড়তি খরচ। 15% মূসকে 1000 টাকার খাবার খেলে দিতে হবে এখন 150 টাকা ভ্যাট। ধূমপায়ী আর বিমান যাত্রীদেরও দিতে হবে বাড়তি পয়সা। ক্যাব বলছে লভ্যাংশে কাটছাট করবে না ব্যবসায়ীরা, তাই এসব পণ্যের দাম বাড়ায় দায় নিতে হবে সাধারণ মানুষকেই। মূল্যস্ফীতির ধাক্কা লাগবে ক্রেতা ভোক্তার পকেটে। তাই ভোক্তার উপর সব দায় না চাপিয়ে স্বচ্ছতা আনতে হবে এনবিআরের অভ্যন্তরেও। যখনই এগুলোর দাম বাড়বে, এগুলোর কস্টিং বাড়বে, মানুষের লিভিং কস্ট, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। হার বৃদ্ধির চেয়ে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো জায়গায় গলদ আছে কিনা সে বিষয়গুলো যদি নিশ্চিত করা যায়, তাহলেই হয়তো এই ধরনের প্রক্রিয়া থেকে সরকার বের হয়ে আসতে পারে।
এনবিআর বলছে দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট এবং বিভিন্ন কোম্পানি থেকে রাজস্ব কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম 6 মাসে যে ঘাটতি পড়েছে আগামী 6 মাসে সে ঘাটতি ভ্যাট বাড়িয়ে তুলে আনবে তারা। তবে এই পন্থা ইতিবাচক নয় বলে মত এই অর্থনীতিবিদের। ভ্যাটের আওতায় আসার মতো লোক আরও বহু রয়েছে, সেইটা না করে সরকার যদি এই ভ্যাটটা আরও ভ্যাটের আওতা বাড়াইতো, মাত্রা না বাড়ায় আওতা বাড়াইতো, তাহলে হয়তো এটা দ্বারা সম্ভব হতো। আর দ্বিতীয়ত হলে এখন যদি সরকার এই ভ্যাট আদায় করার কারণে পণ্যের দাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে সিন্ডিকেট যদি কমাইতে পারে, রাস্তাঘাটে চাঁদাবাজি যদি কমাইতে পারে, তার মাধ্যমে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে এখনো পর্যন্ত এনবিআরের ঘাটতি 42,000 কোটি টাকা। এর মধ্যে আবার 12,000 কোটি টাকা বাধ্যতামূলক আহরণের শর্ত আইএমএফের। যদিও কোনো বৈদেশিক পরামর্শে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলছে এনবিআর। মাঝার মাহবুব, এখন, ঢাকা। যারা -2 ফর্মুলার স্বপ্ন দেখছেন তাদের নিরাশ হতে বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে ফেরা যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিএনপি নেতাদের সাথে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে সংস্কারের প্রথম ধাপ। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে অরাজনৈতিক শক্তিগুলোরও ঐক্য প্রয়োজন। শাহাদাত অভ্রের প্রতিবেদন। বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় 15 বছর পর দেশে ফিরেন শুক্রবার সকালে। এ সময় নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানায়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকে তাহলে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সমমনা জোটের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জনগণের যে দুর্ভোগ, এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেটা দূর করা যায়। এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকারকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টা নিয়েও বিশেষ করে আলোচনা করেছি। এদিকে বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক শক্তিগুলোর ঐক্য। এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান বলেও জানান বিএনপির মহাসচিব। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধিচড়া প্রতিস্থাপন এবং বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা আহ্বান করি। এদেশে আমরা প্রতিটি মানুষ দেশকে ভালোবাসি, এদেশ আমাদের সবার, এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব। দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র জনতা। উত্তরা জোনের ডিসি জানায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো বিরুদ্ধে ন্যূনতম অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট রাজধানীর উত্তরা। স্বৈরাচারের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিল ছাত্র জনতা। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করায় দিতে হয় কত প্রাণ, বুলেটের আঘাতে হয় কত অঙ্গহানি। ২রা সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম সহ ১৯ জনকে একটি হত্যা মামলার আসামি করা হয়। ৩ মাস পর কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গত বুধবার রাতে আনা হয় উত্তরা পূর্ব থানায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কৌশলে থানা থেকে পালিয়ে যান শাহ আলম। খুনের আসামিকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ স্থানীয় ছাত্র জনতার। এর প্রতিবাদে শুক্রবার বা জুমা উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কেউ এর দায় এড়াতে পারে না, না ওসি দায় এড়াতে পারে, না হচ্ছে এসআইরা দায় এড়াতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর দ্রুততম সময়ের মধ্যে শাহ আলমকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে আসেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান। জানান ইতোমধ্যে ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। আসামিকে পালাতে কারো ন্যূনতম সহযোগিতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না। এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি, সেটা হলেই আমরা ব্যবস্থা নিব। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মুক্তি, বিগত সরকারের আমলে আমরা দেখেছি দলীয় গুণগান প্রচারের মাধ্যমে পাঠ্য বইকে ব্যবহার করা হয়েছে এবং শেখ হাসিনার ছবি ছিল সেখানে, বাণী ছিল অধিকাংশ বইয়ের কভারগুলোতে, এবং একসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আঁকা বাছাই করা কিছু গ্রাফিতি এবং বিভিন্ন মনীষীদের যেই বাণীগুলো রয়েছে সেগুলো এবারের যে পাঠ্য বইগুলো সেখানে যুক্ত করা হয়েছে। একদম ঠিক বলেছেন তন্ময়। গ্রাফিতির কথা বলছিলেন আপনি, বিভিন্ন মনীষীদের বিভিন্ন যে বক্তব্য সেগুলোর কথা বলছিলেন। একসঙ্গে কুরআন হাদিসের অনেক বাণীও কিন্তু পাঠ্য বইগুলো যুক্ত করা হয়েছে এবং শিক্ষাবিদরা বলছেন যে এগুলোর মাধ্যমে পাঠ্য বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের একটি সম্পর্ক নতুন করে আসলে স্থাপন করা সম্ভব হবে এবং ২৪ গণঅভ্যুত্থানের সাক্ষী যে গ্রাফিতিগুলো সেগুলোর সংগ্রহেরও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ফরহাদ বিন নূরের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। তখনও বিজয় নিশ্চিত নয়। আন্দোলন তুঙ্গে, চলছে গণহত্যা। এমন সময় দোয়েল চত্বর শহীদ মিনারে মজলুম শিক্ষার্থীদের সমর্থনে রিকশাচালক সুজনের স্যালুট। এরপর সেই স্যালুট দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে। সুযোগ হয়নি স্কুলে পড়বার, তবু সেই স্যালুট সুযোগ করে দিয়েছে পাঠ্য বইয়ের অংশ হবার। 2025 সালের এবারে যে পাঠ্য বই, সেখানে হচ্ছে ওই যে আপনার সেই ঐতিহাসিক স্যালুটের ছবি। মগবাজার মোড়ের এই গ্রাফিতেই 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের 3টি বইয়ের ব্যাখ্যাভারে রাখা হয়েছে। নির্বিচারে জানি গুলি করে মারছে ছাত্র ভাইদেরকে, সেই জন্য আমি একটা সেলুট দিছি। আমার এই সেলুটে মানিয়া ছিল কি, যারা ঘরে বসে আছিলেন,
যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন আপনারা নেমে যান। সংশ্লিষ্টদের মতে বিগত সময়ে পাঠ্য বইকে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের পোস্টারে পরিণত করে। তবে এবার বইয়ের কাভার থেকে শেখ হাসিনার ছবি আর বাণী বাদ দিয়ে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি স্থান পেয়েছে, একই সঙ্গে বিভিন্ন মনীষী ও কুরআন হাদিসের বাণীও। শিক্ষার্থীদের আঁকা অসংখ্য গ্রাফিতির মধ্যে সর্বজনীন মানবিক আবেদন এবং দেশপ্রেম সৃষ্টি করে এমন বাছাইকৃত 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাককাভারে স্থান পেয়েছে। এই যেমন 1971 আর 2024 যে একই সূত্রে গাথা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এই গ্রাফিতি তারই কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ, এই গ্রাফিতি তারই প্রমাণ। স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি এলে সব দল মত যে এক হয়ে যায়, এখানে সেটি স্পষ্ট। এই গ্রাফিটিগুলো হচ্ছে আমাদের এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সবচাইতে শৈল্পিক প্রকাশগুলোর একটি। এই মাধ্যমটিও চমৎকারভাবে মানুষ গ্রহণ করেছে। দেওয়ালে দেওয়ালে সারা দেশে এই অভিনব কাজটি তারা করে ফেলেছে। সুতরাং এটাকে একটা আমাদের স্যালুট জানানো দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা পাঠ্য বইয়ের পেছনে যে গুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করেছে, তাদের স্বপ্নের কথাগুলো আমরা সেগুলোকে বাছাই করে এখানে বইয়ের পেছনে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি এঁকেছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়। দেয়ালে আঁকা গ্রাফিতি যখন পাঠ্য বইয়ে, তখন তাদের অনুভূতি কি? আগে হচ্ছে গিয়ে আমরা সবসময় শেখ মুজিবুর রহমান, তারপর শেখ হাসিনা, শেখ রাসেলের ছবি সবসময় বইয়ে দেখতাম। আমি দেখতেছি কি মানে অনেক জায়গা থেকে ওই আর্টগুলো আমাদের বইয়ে লাগানো হয়েছে। এখন ওগুলো দেখে নিজেদের একটা আনন্দ যে আমরা এটা অর্জন করেছি, আমরা যে একটা ভালো কাজ করছি বা একটা বিপ্লবের অংশ ছিলাম, সেটা ইতিহাস থেকে এত তাড়াতাড়ি মুছে যায় নাই। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীরা ভাবেননি তাদের আঁকা গ্রাফিতি তাদেরই পাঠ্য বইয়ে যুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ শিক্ষার্থীর সঙ্গে পাঠ্য বইয়ের সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 24-এর গণ অভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংরক্ষণেরও পরামর্শ সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ জমজমাট। মেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, বাণিজ্য মেলা থেকে পণ্য কেনাকাটায় কি ধরনের সুবিধা পাচ্ছেন ক্রেতারা, জানাবেন কোন স্টলে কি কি অফার আছে, কি সব মিলিয়ে কি দেখছেন সার্বিক চিত্র জানাবেন। কিন্তু আজকে দিনভর মেলা প্রাঙ্গণে ঘুরছিলাম, যেমনটি দেখতে পেয়েছি যে আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় সেই সাথে মেলার 10ম দিনে এসে যে পরিমাণ লোক সমাগম ঘটেছে, যার ফলে কিন্তু বিভিন্ন যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা দেশি বিদেশি ব্র্যান্ড, তারা কিন্তু নানা ধরনের অফার নিয়ে তারা ক্রেতাদের সামনে হাজির হয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকের যে মেলা, সেই মেলার এসে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে সেটিতে আমরা বেশ ভালো একটা অফারের বিষয় দেখেছি। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেলায় তারা যে ধরনের পণ্যের প্রতি বেশি ঝুঁকছেন সেটি হচ্ছে মূলত আমরা যেটি করে থাকি যে ঘর সাজাতে গিয়ে আমরা যেমন টিভি, বিভিন্ন ধরনের ফ্রিজ থেকে শুরু করে বলা চলে ঘর সাজাতে যে ধরনের পণ্যগুলো আমাদের প্রয়োজন হয় প্রতিদিনকার সময়ে, সেটির চাহিদা একটু বেশি দেখেছি। সেই সাথে জানিয়ে রাখতে চাই আজকের যে বেলা সেটিতে কিন্তু আমরা ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের ফার্নিচার যেগুলো রয়েছে সেটিতে আমরা দেখেছি, এবং সেই সাথে আরও একটি বিষয় যেগুলো দেখেছি বিভিন্ন ধরনের খাবারের যে স্টলগুলো রয়েছে সেগুলো বেশ জমজমাট ছিল আমরা। এবং আরও একটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, আজকের যে মেলা সেটিতে বলা চলে একেবারে 10ম দিনে এসে বাণিজ্য মেলার প্রাণ ফিরে এসেছে, এবং আমরা তেমনটি লক্ষ্য করেছি। মুক্তি, এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এখনকার সর্বশেষ। শীতের তীব্রতা বাড়ায় সৈয়দপুরে বেড়েছে গরম কাপড়ের বেচা কেনা। পুরনো কাপড়ের মার্কেটে ভিড় করছেন অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আমিরুল। বাপ্পি, চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, আমরা বলছিলাম যে বেচা কেনা জমে উঠেছে, দরদাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তন্ময়, সৈয়দপুরের এই যে পুরনো কাপড়ের মার্কেটটি, এটি একটি ঐতিহ্যময় মার্কেট। এটি একদম
যখন পাকিস্তান শাসনামল ছিল তখন থেকেই আসলে এই মার্কেটটি গড়ে উঠেছে। তাহলে এই মার্কেটের বয়স 50 বছরের বেশি সময়। তো এইখানে সবসময় পুরনো কাপড় পাওয়া যায়, সবসময় বলতে এই শীতের 4 থেকে 5 মাস এই পুরনো কাপড়গুলো পাওয়া যায়। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখানে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত পুরনো কাপড় পাওয়া যায়, শীতে বিভিন্ন ধরনের শীতের কাপড়। এটি অবশ্যই এক এক ধরনের কোয়ালিটি অনুযায়ী এটি করে। এমনকি আমরা দেখেছি যে এক একটি জ্যাকেট এখানে 2 থেকে 2500 3000 টাকা পর্যন্ত বিক্রি হতে। এবং এই মার্কেটটি প্রত্যেক বছরই বসে প্রায় আধা কিলোমিটার জুড়ে এই মার্কেটের বিস্তৃতি। এবং এই মার্কেটটা সম্পর্কিত হচ্ছে একদম শীতের সাথে। শীত যত বাড়ে এই মার্কেটের বেচাকেনা তত বাড়ে, শীত কমে গেলে আবার বেচাকেনা কমে যায়। এবং এই মার্কেটের ক্রেতা হচ্ছেন একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। এটার একটা বিশেষ কারণ রয়েছে যে এইখানে যে পুরনো কাপড়গুলো আসে সবই কিন্তু ফেলে দেওয়া কাপড় নয়। এমনও অনেক কাপড় পাওয়া যায় যেগুলো একেবারেই ফ্রেশ, একদম নতুন কাপড়ও পাওয়া যায়, সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে আসলে। তো এই যে শীত বাড়া শুরু করেছে, এই মার্কেটও অনেক জমজমাট হয়ে উঠেছে। তো তন্ময়, এই ছিল আমার কাছে শীতের কাপড়ের বেচাকেনা নিয়ে সবশেষ অবস্থা। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সপক্ষে জনমত তৈরিতে ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগকালে তিনি এই কথা বলেন। ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। ফুটপাতে দোকানদারি করে যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ক্ষতিকারক দাবানলের সাক্ষী প্যালেসাইডস ও ইটন। 3 দিনেও এলাকা দুটিতে আগুন নিয়ন্ত্রণে আসেনি, বরং বাতাসে আগুন আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের 6টি এলাকায় আগুন এরই মধ্যে গ্রাস করেছে প্রায় 40,000 একর এলাকা। প্রাণ গেছে কমপক্ষে 10 জনের। লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে জারি আছে লাল পতাকা সতর্কতা। নুসরাত কামালের প্রতিবেদন। চরম অবিশ্বাস নিয়ে তাকিয়ে নিজেদের বাড়ি, সহায় সম্পত্তি, পূর্বপুরুষের রেখে যাওয়া শেষ স্মৃতির দিকে সবই এখন স্রেফ ছাই। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে পুড়ে অঙ্গার মাইলের পর মাইল এলাকা। 6টির মধ্যে স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত লিডিয়ার দাবানল 75%, হার্স্ট 37%, কেনেথ 35% নিয়ন্ত্রণে আসে। তবে সবচেয়ে বড় 2 দাবানল প্যালিসেডসের মাত্র 6% আগুন নেভানো সম্ভব হলেও 3 দিনেও নিয়ন্ত্রণে আসেনি ইটনের আগুনের ছিটে ফোঁটাও। সব মিলিয়ে এ পর্যন্ত আগুন গ্রাস করেছে প্রায় 40,000 একর এলাকা। হাতে গোনা যে কটি এলাকায় আগুন নিভেছে সেখানে ফিরছেন বাসিন্দারা, দেখছেন সাজানো বাড়ি, সংসারের ছাই আর ধ্বংসস্তূপ। I can't describe it. What was it like? I really have no words for what I don't have any words for what it's like. Like I was at school, I saw the fire in person, and it didn't look that bad, so I thought it was like a free day off. I thought it was going to be easy to contain. And then when I came home, after like an hour, it started getting worse and worse. I got scared and nervous, so I feel like it's just weird. হলিউড তারকাদের আবাসস্থল অভিজাত প্যালিসেডস এলাকা প্রায় পুরোটা পুড়ে ছাই হওয়ার পর আগুনের আঁচ খানিকটা কমলেও ইটনে অ্যাল্টাডিনা আর প্যাসাডিনা এখনও জ্বলন্ত অগ্নিকুণ্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানলের সাক্ষী প্যালেসাইডস ও ইটন, জানিয়েছে CNN। প্যালেসাইডসে আগুনে বিধ্বস্ত 10,000 স্থাপনা। দেখে মনে হচ্ছে পারমাণবিক বোমা পড়েছে এসব এলাকায়, বলছে প্রশাসন। Based on the devastation that is clear, it looks like an atomic bomb dropped in these areas. I don't expect good news.
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, লস অ্যাঞ্জেলেস ছাড়াও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে এখনও জারি আছে লাল পতাকা সতর্কতা। শুধু প্যালেসেডসে আগুন নেভাতে কাজ করছে 2300-র বেশি ফায়ার সার্ভিস কর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 8000 কর্মকর্তা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। দাবানলে পুরো লস অ্যাঞ্জেলেসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 1 লাখ গ্রাহক। প্রাথমিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত বেশি বাতাস থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হলেও তীব্র বাতাসে আগুনের আঁচ আরও বাড়তে পারে বলে শুক্রবারও জানিয়েছে প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঢোকা এখনও নিরাপদ নয় বলে প্রাণহানি বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয় কর্মকর্তাদের। আগুন লাগানো হয়েছে সন্দেহে 1 ব্যক্তি আটক হয়েছে, যদিও ইচ্ছে করেই আগুন লাগানো হয়েছে এমন কোনো শক্ত প্রমাণ এখনো মেলেনি বলে বিবিসিকে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান। দুর্যোগের সুযোগে লুটপাটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। নুজহাত কামাল, এখন বিশ্ব। এরই মধ্যে দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পোশাক, রেস্তোরাঁ, ফল, মিষ্টি, মুঠোফোন সেবা সহ শতাধিক পণ্যে বাড়তি ভ্যাটে আরেক দফায় মূল্যস্ফীতির ধাক্কা। পকেটের টান পড়ায় হতাশ ক্রেতারা। ফলের উপর বা আরো অন্যান্য সামগ্রীর উপর যে ব্যাটটা আরোপ করা হয়েছে, এগুলো আসলেই এই সময়ের জন্য একটা প্রযোজ্য নয়। মানুষ কদিন পরে ফল খাইতে পারবো না, খালি চীনা বাদাম খাইবো ডিব্বা ডিব্বা। -2 ফর্মুলার স্বপ্ন পূরণ হবে না, সাফ জানালেন আমির খসরু। বললেন নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। থানা থেকে পালানো ছাত্র হত্যা মামলার আসামি ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার। এবং মুক্তিপণ দিয়েও নিখোঁজ লিবিয়ায় আটকে পড়া অনেক বাংলাদেশি। নির্বিকার আইন শৃঙ্খলা বাহিনী দায় নিচ্ছে না মন্ত্রণালয়। এই ছিল শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে পারেন এখন টেলিভিশন। ভিজিট করতে হবে facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।